হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমকে একাডেমি। এমকে একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আমরা আজকে সিলেবাস নিয়ে একটু কথা বলবো, অর্থাৎ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বা ম্যাথামেটিক্সের সমস্ত পরীক্ষায়, কম্পিটিটিভ পরীক্ষায় যে সিলেবাস আমি এখানে লিখেছি এর বাইরে কোনো কোয়েশ্চেন থাকে না। অর্থাৎ এই সিলেবাস যদি আমরা কভার করি তাহলে যে কোনো কম্পিটিটিভ এক্সাম, প্রাইমারি টেট থেকে, এসএসসি টেট থেকে, ডব্লিউবিসিএস থেকে, ডব্লিউবি মিসেলেনিয়াস থেকে, তারপরে পিএসসি ক্লার্ক থেকে, তারপর রেলওয়ের এনটিপিসি, গ্রুপ ডি কিংবা সিএইচএসএল বা সিজিএল, সমস্ত ধরনের কম্পিটিটিভ এক্সামেই এই হচ্ছে তার সিলেবাস। সিলেবাসে কি আছে? নাম্বার সিস্টেম, যেটা আমরা অলরেডি এই একাডেমিতে করে ফেলেছি। এবারে আমরা দেখব ডেসিমাল অ্যান্ড ফ্র্যাকশন। এরপরে আছে এলসিএম, এইচসিএফ, রেশিও, প্রপোর্শন, আছে পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, তারপরে রয়েছে প্রফিট অ্যান্ড লস, এলিমেন্টারি অ্যালজেব্রা, তারপরে রয়েছে জিওমেট্রি, ট্রাইগোনোমেট্রি আর এলিমেন্টারি স্ট্যাটিস্টিক। তার মধ্যে একটা কথা বলি, মেনসুরেশন, এটা একটা বিশাল বড় একটা অধ্যায়, যার মধ্যে কি বলে যে ত্রিভুজ থেকে নিয়ে, রম্বস থেকে নিয়ে, চতুর্ভুজ থেকে নিয়ে, সার্কেল থেকে নিয়ে, বৃত্ত থেকে নিয়ে, সার্কেল থেকে নিয়ে, তারপরে শঙ্কু থেকে নিয়ে সব কিছুই চলে আসবে এই মেনসুরেশনের মধ্যে। টাইম অ্যান্ড ওয়ার্ক, অর্থাৎ সময় এবং কাজ, মাধ্যমিকের চ্যাপ্টারের অঙ্ক। টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় এবং দূরত্ব, মাধ্যমিক। সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ সরল এবং চক্রবৃদ্ধি যে সুদ, তার অঙ্ক। প্রফিট অ্যান্ড লস, লাভ এবং ক্ষতির অঙ্ক। তারপরে রয়েছে এলিমেন্টারি অ্যালজেব্রা। এলিমেন্টারি অ্যালজেব্রার মধ্যে বীজগণিতে যতগুলো হয়, যেমন সূচক হতে পারে, বীজগাণিতিক সমাধান হতে পারে, আরো বীজগাণিতিক ক্যালকুলেশন হতে পারে, সব কিছু চলে আসবে। আচ্ছা, জিওমেট্রি, স্থানাঙ্ক যে জ্যামিতি রয়েছে, স্থানাঙ্ক জ্যামিতি নিজে একটা সাবজেক্ট, তার মধ্যে চলে আসবে। এবং ট্রাইগোনোমেট্রি, ত্রিকোণমিতি, মাধ্যমিকের যে ত্রিকোণমিতি রয়েছে তার জন্য, অর্থাৎ এই দুটো আর দুটো বড় বড় চ্যাপ্টার, এর মধ্যে অনেকগুলো টপিক রয়েছে। আর এলিমেন্টারি স্ট্যাটিস্টিক, এটা থেকে যদিও সব পরীক্ষায় আসে না, কিছু কিছু পরীক্ষার ক্ষেত্রে চ্যাপ্টার থেকে অঙ্ক আসে। আমরা নাম্বার সিস্টেম থেকে শুরু করেছি, এবার এক এক করে ডেসিমাল অ্যান্ড ফ্র্যাকশন আমরা শুরু করব। যে সমস্ত বন্ধুরা আমাদের ক্লাস দেখছো, তোমরা সিলেবাস লিখে নিতে পারো, একটার পর একটা টপিক কভার করিয়ে আমি পুরো ম্যাথামেটিক্সের টপিকটাই কভার করাবো। খুব সহজ সরল ভাষায়, শর্ট ট্রিক এবং লেন্দি মেথড দুটোতেই করাবো। কারণ যে কোনো অঙ্কের শর্ট ট্রিক বলে কিছু হয় না, অ্যাকচুয়ালি ওটা প্র্যাকটিস করে কি করে শর্টে করা যায়, যতক্ষণ না ওর আসল ব্যাপারটা বুঝতে পারবে, অঙ্কটা বুঝতে পারবে লেন্দি প্রসেসে, তার আগে শর্ট ট্রিক বুঝতে পারবে না। তাই আমরা দুটো প্রসেসই করব। স্টপ করলা না, স্টপ করলা ওটা একবার চালিয়ে দিই, এটা দুবার স্টপ করে বেশি মনে হলে আবার অফ হয়ে যাবে না। আচ্ছা, লিখে দিই। দুটো ভিডিও আছে এখানে, দেখো দুটো দুটো মানে একটা মানে কোন থেকে বলছে, এখান থেকে বলছে, প্রথম থেকে হ্যালো ফ্রেন্ডস থেকে বলতে লেগেছে, হ্যালো ফ্রেন্ডস থেকে বলতে লেগেছে, তাহলে ওটা একটাই আছে, ওই শেষের পার্টটি কোয়াতে যুক্ত আছে। তাহলে 23টা কি 323, তাহলে রাখতে আছে এটা মস্ত বড় হয়ে যাবে যে। কত মিনিট আছে এটা 5 মিনিট, তিনটা ভিডিও আছে। ওটা কত মিনিট আছে? এটা 9 মিনিট, হ্যাঁ, আর এটা 2 মিনিট। 15 মিনিট নিচে হবে। হ্যাঁ, 15 মিনিট কাটাকাটি করে 15 মিনিট নিচে হবে, কাটাকাটি করে দেখো।
তো ফ্রেন্ডস, আজকে আমরা শুরু করছি দ্বিতীয় চ্যাপ্টার, যেটা হচ্ছে ডেসিমাল অ্যান্ড ফ্র্যাকশন। অর্থাৎ যে আমরা দশমিক কথাটা বলি, দশমিক এবং ভগ্নাংশ, এর উপরে যে অঙ্কগুলো থাকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, সেগুলোর বিষয়ে আমরা যে কোনো একটা সিম্পল যদি ফ্র্যাকশনের কথা বলি, সিম্পল ভগ্নাংশের কথা, যেমন 4/5, এটা একটা সিম্পল ভগ্নাংশ অর্থাৎ সিম্পল ফ্র্যাকশন। এই সিম্পল ফ্র্যাকশনের ওপরের যে পার্ট সেটাকে বলা হয় লব, আর নিচের পার্ট সেটাকে বলা হয় হর। এই লব এবং হর, অর্থাৎ এই হরকে বলা হয় ইংরেজিতে ডেনোমিনেটর, আর ওপরেরটাকে বলা হয় নিউমারেটর, তাই তো? ডেনোমিনেটর এবং নিউমারেটর। এটাকে যদি আমরা ভাগ করে দিই, ভাগ করি সিম্পলি, অর্থাৎ 5 দিয়ে 4 কে ভাগ, দশমিক নিয়ে 40, 5 × 8 = 40, অর্থাৎ পেলাম 0.8। অর্থাৎ 4/5 ছিল একটা ফ্র্যাকশন, এটাকে লিখলাম 0.8। এটা হয়ে গেল কি? ডেসিমাল। এটা হয়ে গেল ডেসিমাল, আর এটা হয়ে গেল ফ্র্যাকশন। অর্থাৎ ফ্র্যাকশনকে যখন আমরা ভাগ করে দশমিকে লিখবো, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডেসিমাল। চলো আমরা দেখে নিই এই ফ্র্যাকশন কি কি টাইপের হতে পারে। চলো, সিম্পল ফ্র্যাকশনকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, কি কি এর রূপ দেখা যায় সেটা একটু দেখি। যদি আমরা এই সিম্পল ফ্র্যাকশন দেখি, তাহলে তিনটে রূপ দেখতে পাবো। একটা হচ্ছে ডেসিমাল, কি দেখতে পাবো? ডেসিমাল। আর একটা হচ্ছে রিকারিং ডেসিমাল, রিকারিং ডেসিমাল। এবং লাস্ট আরেকটা এটা দেখতে পাই, সেটা হচ্ছে কন্টিনিউয়াল ফ্র্যাকশন, কন্টিনিউয়াল ফ্র্যাকশন, কন্টিনিউয়াল ফ্র্যাকশন। ডেসিমাল বলতে কি? সাপোজ এখন একটু আগে আমি একটা एग्जांपल দেখালাম যে 4/5, এটাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি তাহলে কি হয়? 0.8। অর্থাৎ যে ফ্র্যাকশন ভাগ করে শেষে মিলে যাবে, শেষে মিলে যাবে। যেমন 2/5 কত হবে? 0.4। রিকারিং ডেসিমাল হচ্ছে যেটা ভাগ শেষ মিলবে না, কন্টিনিউয়াস চলতেই থাকবে, অর্থাৎ যেটা পিরিয়ডিক হবে, আবৃত দশমিক হবে। যেমন 1/3, এটা যদি আমরা ভাগ করি তাহলে ভাগ কি আসবে? 0.333 চলতেই থাকবে, তাই তো? অর্থাৎ এটা ভাগ শেষ মিলবে না। তাহলে এটাকে আমরা তখন কিভাবে লিখি? তখন লিখে দিই 0.3 তার মাথায় বার। এটাকে বলা হচ্ছে রিকারিং ডেসিমাল। আর এক্সাম্পল রয়েছে রিকারিং ডেসিমালের, যেমন 1/6 যদি আমরা করি, তাহলে ভাগ করলে কি পাবো? 6 দিয়ে 1 কে ভাগ, 0.0 হলো 6 6 4 0 6 6 36, আবার 4, আবার 0, আবার 6, তাই তো? আবার 0, আবার 6, অর্থাৎ 0.1666 চলতেই থাকবে, চলতেই থাকবে, কন্টিনিউয়াস চলতেই থাকবে, অর্থাৎ পিরিয়ডিক। এটাকে বলবো আমরা আবৃত দশমিক বা রিকারিং ডেসিমাল। তখন আমরা এটাকে ভাবে লিখি 0.166 এর মাথায় বার, অর্থাৎ এই 6টা চলতেই থাকবে, 1 এর মাথায় বার না, কিন্তু শুধুমাত্র 6 এর মাথায় বার। অর্থাৎ যার মাথায় বারটা আমরা দেব, ওর মানে হচ্ছে যে ওই সংখ্যাটা পরপর পরপর চলতেই থাকবে। কন্টিনিউয়াল ফ্র্যাকশন কোনগুলো? সাপোজ এইভাবে আমি একটা एग्जांपल দিলাম, 1 + 1/2 + 1/3, 1/3। অর্থাৎ এরকম ভাবে যে ফ্র্যাকশন গুলো থাকে, একটার পর একটা যোগ করে বা বিয়োগ করে, সেই ফ্র্যাকশন গুলোকে আমরা বলবো কন্টিনিউয়াল ফ্র্যাকশন। তাহলে আমরা দেখলাম যে সিম্পল যে ফ্র্যাকশন, এটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারছি। একটা হচ্ছে ডেসিমাল, একটা রিকারিং ডেসিমাল, কন্টিনিউয়াল ফ্র্যাকশন। ডেসিমাল হচ্ছে যেটাকে আমরা
যে ফ্র্যাকশনকে ভাগ করে দশমিকে পয়েন্টে লিখব সেটা হচ্ছে ডেসিমাল, এবং যার ভাগশেষটা মিলে যাবে। আর রিকারিং ডেসিমাল হচ্ছে যার ভাগশেষ মিলবে না, কন্টিনিউস চলতে থাকবে, সেটাকে আমরা বার আকারে প্রকাশ করব। আর একটা হচ্ছে কন্টিনিউয়াল ফ্র্যাকশন, যেটা একটার পর একটা যোগ বা বিয়োগ দেওয়া থাকে। এবারে আমরা অঙ্কের দিকে আসি, যে কিরকম ভাবে অঙ্কগুলো করতে দেয় বা অঙ্কে কি কি আসতে পারে। যে কোনো চ্যাপ্টার শুরু করতে হলে আমাদের একটা বেসিক ধারণা প্রথমত একটা নিতে হবে, একটা বেসিক ধারণা, বেসিক কনসেপ্ট আমাদের দরকার। যেমন আরেকটা আমি এক্সাম্পল দিচ্ছি আর একটু ক্লিয়ার করার জন্য, যে একটা 5.36 একটা ডিজিট দিয়েছে, এখানে 5 ডেসিমালের মধ্যে কিছুতেই আসে না, অর্থাৎ 5 কে নিয়ে আমরা কোনো ক্যালকুলেশন করব না, ক্যালকুলেশন করব এই দুটোকে নিয়ে। এটা হচ্ছে ডেসিমাল। কিন্তু যদি আমরা এর মাথায় একটা বার দিয়ে দিই তাহলে কি হবে? তাহলে কিন্তু এই 6 এর জন্য এটা হয়ে গেল একটা রিকারিং ডেসিমাল। কি ডেসিমাল হয়ে গেল? রিকারিং ডেসিমাল। এই রিকারিং ডেসিমালের পরিবর্তে, অর্থাৎ আমরা জেনারেলি সকলেই জানি যে 0.72 এর মানে কি? এর মানে হলো উপরে যদি আমরা 72 লিখি, নিচে কত লিখি? 100 লিখি। দশমিকের জন্য 1 এবং দশমিকের পরে যটা সংখ্যা থাকে তার জন্য 0, অর্থাৎ দুটো সংখ্যা রয়েছে তাই দুটো 0। এভাবে লিখি তো, এক্স্যাক্টলি এভাবে আমরা লিখি। কিন্তু যদি বলি 0.6 বার দেওয়া আছে, রিকারিং ডেসিমাল দেওয়া আছে, তখন আমরা কি লিখব? যদি থাকতো 0.6 শুধু, তাহলে কি লিখতাম? 6/10। কিন্তু 6 বার দেওয়া আছে, তার জন্য আমরা কি লিখব? 6/9। 6/9 কেন? আচ্ছা, 1/9 এর ভ্যালু যদি বের করি আমরা, তাহলে এটা বুঝতে পারবো কেন এটা আমরা লিখি। 1/9 যদি আমরা ভাগ করি, অর্থাৎ 9 দিয়ে যদি আমরা 1 কে ভাগ করি, তাহলে কি হবে? 9 কে 9, 1, আবার 10 হবে, আবার 1, 1, 1, 1, 1 চলতে থাকবে, অর্থাৎ এটা হচ্ছে 0.1111, তাই তো? যদি আমরা এটাকে তাহলে চেঞ্জ করে দিয়ে 5/9 লিখি, তার মানে কি? তার মানে হচ্ছে এই যে 0.11 1/9 এর ভ্যালু পেয়েছিলাম, ওটাকে যদি আমরা এই 5 দিয়ে গুণ করে দিই তাহলে পেয়ে যাব 0.5555, তাই না? অর্থাৎ বলতে পারি যে কোনো একটা ভ্যালু রিকারিং থাকার মানে হলো এর যে এক্সাক্ট ভ্যালু, ওই এক্সাক্ট ভ্যালুটাকে আমরা নিই। কিন্তু ডেসিমালের ক্ষেত্রে আমরা ওটার এক্সাক্ট ভ্যালু নিই না, রিকারিং ডেসিমালের ক্ষেত্রে আমরা এক্সাক্ট ভ্যালু নিই। অর্থাৎ রিকারিং ডেসিমালকে যদি আমরা সিম্পল ফ্র্যাকশনে কনভার্ট করতে চাই, তাহলে বারের পর বা যটা সংখ্যার উপরে বার থাকবে তয়টা 9 আমরা নেব। জয়টা সংখ্যার উপরে বার থাকবে আমরা তয়টা সেই সংখ্যক বরাবর 9 নেব। সাপোজ 5, 2 দুটোর মাথায় বার, তাহলে কি লিখবো আমরা? 5, 2 আর নিচে লিখবো 9। দুটো সংখ্যা রয়েছে বারের ভিতরে, তার জন্য দুটো 9। এই হচ্ছে রিকারিং ডেসিমাল থেকে সিম্পল ফ্র্যাকশনে যাওয়ার প্রসেস। কিন্তু যদি সিম্পল ডেসিমাল এবং রিকারিং ডেসিমাল একসাথে দেওয়া থাকে, তাহলে তার ক্যালকুলেশন আমরা কিভাবে করব? সাপোজ এখানে একটা এক্সাম্পল দিয়েছি আমি 0.28। এখানে কিন্তু পুরো 28 এর উপরে বার নেই, শুধুমাত্র বার রয়েছে 8 এর উপরে। তাহলে এটাকে সিম্পল ফ্র্যাকশনে আমরা কিভাবে কনভার্ট করব? যদি শুধুমাত্র 0.28 থাকতো তাহলে আমরা কি লিখতাম? 28/100 লিখতাম। যদি 0.28 দুটোর উপরে বার থাকতো তাহলে লিখতাম 28/99। কিন্তু এখানে কি করেছে? শুধু 8 এর উপরে বার রয়েছে, 2 এর উপরে বার নেই। তাহলে তার ক্যালকুলেশন আমরা কিভাবে করব? এর ক্যালকুলেশন করার জন্য একটা এক্সাম্পল মনে রাখতে হবে। সাপোজ এটা একটা পরিবার। এই পরিবারে এই একজনকে বাবা সম্পত্তি দিচ্ছে আর একজনকে সম্পত্তি দিচ্ছে না। তাহলে ও কি করবে? রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ, আমাকে কিছুই দিচ্ছে না, তাহলে আমি বাড়িতেই থাকবো কেন? অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা পুরোপুরি লিখবো 28 মাইনাস যার উপরে বার নেই ওই সংখ্যাটাকে বিয়োগ করে দেবো। আর নিচে কি লিখবো? বার না থাকার কারণে এই সংখ্যার জন্য একটা 0 আসবে এবং যে সংখ্যার উপরে বার রয়েছে ওর জন্য একটা 9 আসবে।
তাহলে বার রয়েছে কয়টা সংখ্যার উপরে? একটা সংখ্যার উপরে, তাহলে একটা 9। এবং বার নেই কয়টা সংখ্যার উপরে? একটা সংখ্যার উপরে, তাহলে একটা 0। এই হচ্ছে ক্যালকুলেশন। অর্থাৎ এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাবো 26/9। 26/9। এটা হচ্ছে সিম্পল ডেসিমাল এবং রিকারিং ডেসিমালের মধ্যে যদি একসাথে থাকে তাহলে তার ক্যালকুলেশনের সিস্টেম। আরেকটা एग्जांपल দিচ্ছি। সাপোজ 0.5172 এই দুটোর উপরে বার রয়েছে, এই দুটো সংখ্যার উপরে বার রয়েছে, কিন্তু 51 এর উপরে বার নেই। তাহলে আমরা কি করব? 5172 পুরো সংখ্যাটা লিখব। যার উপরে বার নেই সেটাকে বাদ দিয়ে দেবো এখান থেকে। 51 মাইনাস বাই দুটো সংখ্যার উপরে বার রয়েছে তাহলে দুটো 9, দুটো সংখ্যার উপরে বার নেই তাহলে দুটো 0। অর্থাৎ এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যেটা পাবো সেটাই। 2 থেকে 1 বাদ 1, 7 minus 5 2 1 5 5121 by 9900। এই হচ্ছে তার সিম্পল ফ্র্যাকশন ভ্যালু। তাহলে আমরা বুঝতে পারছি যে কিভাবে আমরা সিম্পল ডেসিমাল এবং রিকারিং ডেসিমাল যদি একসাথে থাকে তার ক্ষেত্রে কিভাবে আমরা ক্যালকুলেশনগুলো করব। এখানে আরেকটা আমরা एग्जांपल দেখি, যেখানে দেখছি আমরা 6 রয়েছে একটা সংখ্যা, এটা কিন্তু ডেসিমালের মধ্যে পড়ে না, এটা একটা ডিজিট, তাই তো, পূর্ণ সংখ্যা। তাহলে ওই পূর্ণ সংখ্যাটাকে আমরা যেমন রয়েছে সেভাবে লিখে দেব। এখানে কি করব? 025, তাহলে ওই সংখ্যাটাই লিখব 025 মাইনাস কি করি? যার উপরে বার নেই সেটা বিয়োগ করে দিই। 02 এর উপরে বার নেই তাহলে 02 মাইনাস বাই কটা সংখ্যার উপরে বার রয়েছে? একটা সংখ্যার উপরে, একটা 9। কটা সংখ্যার উপরে বার নেই? দুটো সংখ্যার উপরে, দুটো 0। এখানে 0টাকে বাদ দিলে কিন্তু হবে না। দশমিকের পরে কয়টা ঘর রয়েছে অ্যাকচুয়ালি, তার জন্য আমরা দুটো 0 দিলাম। অর্থাৎ এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যেটা পাবো 6 প্লাস 25 থেকে 2 বাদ কত হয়? 23/900। এই হচ্ছে তার ক্যালকুলেশন। এখন আরেকটা এখানে কেস থাকে, সেটা হচ্ছে আমি আরেকবার দেখাচ্ছি যে পূর্ণ সংখ্যা একটা রয়েছে a, দশমিক b, এটা एग्जांपल রয়েছে। এর উপরে বার রয়েছে, এর উপরে বার নেই, তাহলে কি লিখব? a কে তখন আমরা মাইনাস a লিখব, প্লাস দশমিক b রয়েছে, দশমিক b লিখে দিলাম। অর্থাৎ एग्जांपल হিসেবে 5.6 একটা সংখ্যা রয়েছে যেখানে 5 এর উপরে বার রয়েছে, তাহলে এই 5 কে আমরা -5 লিখব, প্লাস 0.6 আছে 0.6 লিখব, প্লাস 0.6 আছে 0.6 লিখব। এই সমস্ত গুলোকে একসাথে দিয়ে কিছু যোগ বা বিয়োগ থাকে পরীক্ষায়। একটা एग्जांपल আমরা নিচ্ছি এখানে। যে 8.521 8 এর উপরে বার প্লাস 3.423 প্লাস 11.310 11 এর উপরে বার। এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব? সিম্পলিফিকেশন করতে বলেছি, এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা কি করব? 8 এর উপরে বার, তার জন্য -8 নেব, প্লাস যা আছে তাই লিখে দেব, প্লাস যদি এটাকে আমরা মানে সেপারেট করে লিখি, ওই পরে একটা লাইন আর করব না, এই লাইনেই করে নেব, তবুও হবে যে 8টাকে শুধু আমরা -8 লিখলাম, প্লাস এই সংখ্যাটাকে লিখলাম 521 মাইনাস 3 কে আমরা -3 লিখলাম, প্লাস 0.423 মাইনাস 11 প্লাস 0.310। তাই যদি এগুলো আমরা যোগ করি, পূর্ণ সংখ্যা যেগুলো রয়েছে সেগুলোকে একদিকে 8 আর 3 11 11 আর 11 22 11 আর 11 22, তাহলে -22। এবারে দেখবো আমরা এইগুলো যোগ রয়েছে সবগুলো, তাহলে যোগ করে দিচ্ছি। 0 3 3 3 1 4 4 হলো 1 আর 2 3 3 আর 2 5 3 আর 4 7 7 আর 5 12 12 3 ঘর পর দশমিক ছিল সব জায়গাতে, 3 ঘর পর দশমিক, তাহলে এই 1টা কি হবে? এর সাথে যোগ হয়ে যাবে। এখন এখানে +1
এখানে -22, তাহলে অবশ্যই দুই রকম চিহ্ন হলে বিয়োগ করতে হয়, অর্থাৎ 22 থেকে 1 বাদ, তাহলে 21 -21 প্লাস কি থাকলো 0.25, অর্থাৎ আমরা যদি যোগ করি তাহলে যেটা পাবো, ভালো করে খেয়াল করতে হবে কিন্তু এখানে এটা প্লাস কিন্তু এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, দুই রকম চিহ্ন থাকলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। তখন এই 21টা কি হয়ে যাবে, 20 হয়ে যাবে, 21টা 20 হয়ে যাবে, -20 দশমিক। এবারে 1 থেকে 0.254 বাদ, অর্থাৎ 1 থেকে 1 মানে কি, এটা 1.00 থেকে বাদ দিতে হবে 254, 1000, 254 বাদ দিতে হবে, তাহলে 10 থেকে 4 বাদ 6, 5 থেকে 6 বাদ 4, 10 থেকে 3 বাদ 7, তাহলে পেলাম 0.7642, অর্থাৎ এটাকে তখন আমরা 1000 ধরবো, 1000 থেকে এটা বাদ 746, দশমিকের কারণে দশমিক, ব্যাস এই হচ্ছে তার ক্যালকুলেশন। অর্থাৎ আমরা দেখলাম যদি কোনো পূর্ণ সংখ্যাতে বার থাকে এবং তারপর দশমিক থাকে, তাহলে ওই সংখ্যাটাকে আমরা মাইনাস করে লিখব এবং তারপরে পূর্ণ সংখ্যাগুলো প্রথমে যোগ করে নেব, তারপর দশমিকের যোগ করব, দশমিকের যোগে যদি 1-এর থেকে বেশি আসে ওই 1 তখন এখান থেকে বিয়োগ করে দেবো। কেন বিয়োগ করব, কারণ দুটো আলাদা আলাদা চিহ্ন, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে সেটা আমরা পেলাম একটা সিম্পলিফিকেশন। ফ্রেন্ডস, আরো যে ধরনের অঙ্ক আছে সেটা হচ্ছে একটা ফ্র্যাকশন দিয়ে দিয়েছে, সিম্পল ফ্র্যাকশন, যেমন 57/49, কনভার্ট ইট ইনটু পিরিয়ডিক ডেসিমাল। এখানে পিরিয়ডিক কথাটা দিয়ে দিতে পারে, পিরিয়ডিক, তাহলে আমরা কি করব, 99 রয়েছে নিচে, তার মানে নিচে যদি 99 থাকে তার 9, তাহলে কি হবে, তার উপরে বার হবে, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি কিভাবে, 0.757 মাথার উপরে বার, হয়ে গেল, কনভার্ট ইট ইনটু পিরিয়ডিক ডেসিমাল। আবার এটাকে কি করব আমরা, 4945 রয়েছে, 45 দিয়ে তো হয় না, হয় 100 দিয়ে হবে, কিংবা 9 দিয়ে টার্ম আসবে। এটাকে আমরা যদি 9 দিয়ে টার্ম কনভার্ট করতে চাই তাহলে 2 দিয়ে গুণ করতে পারি, তাহলে উপরে 2 দিয়ে গুণ, নিচেও 2 দিয়ে গুণ, তাহলে 2 দিয়ে 4, 2 কে 2, আর 45 দিয়ে 90। এবার দেখুন, তাহলে একটার জন্য 9 এসেছে এবং একটার জন্য 0 এসেছে, অর্থাৎ এখানে সিম্পল ডেসিমাল এবং রিকারিং ডেসিমাল মিশ্রণ রয়েছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 0.42, এই 4 এর জন্য কি হবে, সিম্পল ডেসিমাল, এবং 2 এর হবে রিকারিং ডেসিমাল। কেন, কেউ যদি বলে উল্টোটা হবে, উল্টোটা কখনোই হতে পারে না, কারণ রিকারিং ডেসিমাল সবসময় শেষের দিক থেকে হবে, অর্থাৎ এটা কখনো এরকম হতে পারে না যে 4 এর উপরে রিকারিং ডেসিমাল বার এবং 2 থাকতো না, সবসময় ডান দিক থেকে হবে। হ্যাঁ, দুটোর উপরে হতে পারতো, যদি এখানে 9 থাকতো তাহলে আমরা দুটোর উপরে দিতাম। ঠিক সেইভাবে এইভাবে আমরা অঙ্কগুলোকে করতে পারবো খুব সহজে। একটা ক্লাসের সময় হয়ে গেছে, যেটাকে আমি জিনিস করালাম, ধরো এটি হচ্ছে তোমার ওই চ্যানেল গেলা 2 দিনের ক্লাস, ওটি কথাকে গুছিয়ে আরেকটা নিয়ে নিই। তো এর আরেকটা দেখবো আমরা এর প্রবলেম,
যে এরকম একটা প্লাস যোগ থাকতে পারে আমাদের রিকারিং ডেসিমাল এবং সিম্পল ডেসিমাল এবং পূর্ণ সংখ্যা এর একটা যোগ। তাহলে আমরা কিভাবে করব? প্রথম কাজ হচ্ছে এই সংখ্যাগুলোকে আমাদেরকে পরপর সাজিয়ে লিখতে হবে এবং যেগুলোর ওপরে বার রয়েছে তার মানে হলো ওগুলো রিকারিং, অর্থাৎ ওই সংখ্যাগুলোকে বারবার লিখতে হবে। এটাকে আমরা লিখতে পারি, কিভাবে লিখতে পারি? 2.164, এই 64 এর উপরে বার রয়েছে অর্থাৎ 64 টার্মটা বারবার আসবে, 4 থেকে 5 বার বা 6 বার দেখালেই হবে। আবার 20 পয়েন্ট এখানে রয়েছে 20.0, এই 0 এর উপরে কোনো বার নেই। তারপরে 21 এর উপরে বার রয়েছে অর্থাৎ 21 টার্মটা আমরা বারবার লিখব। তারপরে 6 পয়েন্টের নিচে অবশ্যই পয়েন্ট ম্যাচ করাতে হবে, এটা যোগের নিয়ম। 2 এর উপরে বার অর্থাৎ 2 সংখ্যাটা আমরা বারবার লিখব, 2 সংখ্যাটা বারবার লিখব, 2 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 বারবার লিখলাম। এবারে সিম্পলি যেমন যোগ করে আমরা যোগ করব। সাপোজ এখান থেকে আমি যোগ করছি 4 5 7 2 8 10 0 হাতে একা থাকে 4 5 7 আর একে 8। আবার এটা কি হবে 0, আবার এটা যোগ করলে কি হবে 8, হাতে একে 8 হয়ে যাবে। আবার 0 আবার 8, আবার 0 আবার 8, আবার 0 আবার 8 এবং লাস্টে 0, 2 আর একে 3 আর হাতে একে 4, 2 6 8 28। তাহলে 28.4080808 কোন টার্মটা রিপিট হচ্ছে এখানে? রিপিট হচ্ছে সেটা হচ্ছে 08, অর্থাৎ 08 এর উপরে বার, 08 এর উপরে বার। লাস্ট টার্মটা কেন 7? কারণ এই সংখ্যাটা কিন্তু আমরা আরো বেশি বাড়াতে পারি। আর একবার যদি বাড়িয়ে দিই এই যে 6 2 2, তাহলে আবার যোগ করে 0 চলে আসবে, তখন 8 হয়ে যাবে, তাই না? লাস্ট টার্ম আমরা ওটা তো বাড়বে, ওটা আমরা একটা নির্দিষ্ট টার্ম পর্যন্ত নিয়েছি, কিন্তু রিকারিং মানে হলো ওটা অনন্তকাল পর্যন্ত থাকবে, যতটা আমরা নিতে পারি। তাহলে এই হচ্ছে তার ক্যালকুলেশন, যে আমরা এই যোগগুলোকে এইভাবে খুব সহজেই করতে পারি। তো ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য। খুব সহজে সিম্পল ওয়েতে আমরা এই ক্লাসগুলো করাচ্ছি। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে প্রাইমারি টেট, এসএসসি টেট, আর এনটিপিসি বা গ্রুপ ডি এবং পিএসসি যে সমস্ত এক্সাম রয়েছে, ম্যাথামেটিক্স, রিজনিং এই দুটো ক্লাস এবং সাথে সায়েন্স এর ক্লাস আমরা এই চ্যানেলে দেব। আর আর্টস এর ক্লাসও আমরা দেবো, হিস্ট্রি, জিওগ্রাফি, অর্থাৎ সমস্তটাই আমরা দেওয়ার চেষ্টা করছি। তবে আপনাদের সহযোগিতা দরকার। আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।